নমস্কার। আশা করি আপনাদের WBPSC ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পার্ট তার প্রিপারেশন খুব ভালো করেই চলছে। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ যেটা রাইটিং টপিক প্রেসি রাইটিং সেটা নিয়ে একটু আলোচনা করব। সত্যি বলতে যে আমাদের ট্রান্সলেশন পার্ট থাকে এবং রিপোর্ট রাইটিং যে পার্টটা থাকে সেটা কিন্তু আমরা একটু প্র্যাকটিস করলেই সহজেই আমরা সেটা আয়ত্তে আনতে পারি। কিন্তু প্রেসি নিয়ে আমাদের একটা অদ্ভুত জড়তা আমাদের মধ্যে কাজ করে যে জিনিসটাই তো বেশ একটা খটোমটো। কিভাবে সেটাকে লিখবো? কারণ একটা ১-১৫০ ওয়ার্ডের যদি একটা প্যাসেজ হয় সেটাকে আমাকে আবার 1/3 এর মধ্যে লিখতে হচ্ছে, অর্থাৎ ৫০টা ওয়ার্ডের মধ্যে লিখতে হচ্ছে, তার আবার টাইটেল দিতে হচ্ছে, প্রেসিটাকে বুঝতে হচ্ছে। তাহলে এটা একটা ভীতি আমাদের মধ্যে কাজ করে। তো সেই ভীতিটা কাটানোর জন্যই আজকের এই ভিডিওটা। আমি এখানে বেশ কিছু প্রেসি রাইটিংয়ের রুল এবং সঙ্গে একটা এক্সাম্পল দেবো এবং আমরা দেখব যে খুব সহজেই কিন্তু আমরা এই প্রেসি রাইটিং আমরা লিখতে পারি এবং আমাদের তো খুব বেশি আমরা সময়ও পাবো না, কারণ 6টা রাইটিং লিখতে হবে, মোটামুটি 55 মিনিটের মধ্যেই আমাকে রাইটিংগুলো কমপ্লিট করতে হবে। তাহলে প্রেসির জন্য আমাদের জন্য খুব বেশি সময় কিন্তু বরাদ্দ থাকবে না, হয়তো মিনিমাম 10 থেকে 12 মিনিট, তাহলে তার মধ্যেই আমাকে লিখতে হবে। তাহলে আমরা খুব সহজে এক প্রেসিটাকে কী করে লিখব সেগুলো একটু আমরা আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা। আমার মনে হয় এটা কিন্তু আপনাদের খুব উপকারে লাগবে। তো প্রথমে প্রেসি বিষয়টা কি না, প্রেসি হচ্ছে যে কোনো একটা জিনিসকে সামারাইজ করে লেখা, তাই তো? এটাই হচ্ছে প্রেসির মূল উদ্দেশ্য। আসলে এই ফরাসি একটা শব্দ আছে প্রেসি, তার মানেটাই হচ্ছে সংক্ষেপণ করা বা ছাঁটাই করে দেয়া। মানে কোনো একটা রচনা বা বক্তব্যকে কাটছাঁট করে মোদ্দা কথা আমাকে সংক্ষেপে সুন্দর করে এবং প্রয়োজনীয় যে বিষয়টা সেটা বাদ না দিয়ে পরিবেশন করাটাই হচ্ছে প্রেসি। এবং প্রেসির যে ভাষা হবে সেটা হবে ঝরঝরে, সেখানে কোনো অলংকার থাকবে না এবং অবশ্যই যুক্তিপূর্ণ হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেসির একটা মূল বক্তব্য এবং সেখানে একটা টাইটেল থাকবে এবং 1/3 মধ্যে আমরা চেষ্টা করব যে 1/3 যে শব্দ তার মধ্যে সেটাকে লেখা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে প্রেসির মূল বক্তব্য। এরপর আমরা প্রেসি লেখার জন্য কয়েকটা রুল রেগুলেশন একটু দেখে নিই। প্রথমে যেটা বললাম সেটা আপনারা সবাই মোটামুটি জানেন যে টাইটেল থাকাটা কিন্তু মাস্ট। ঠিক আছে? একটা প্রেসিতে অবশ্যই টাইটেল থাকবে। ঠিক আছে? টাইটেল থাকবে এবং তারপরে কি থাকছে, লেন্থ, যেটা আমরা জানি যে 1/3 মতো আমার লেন্থ হবে এবং তারপরে যেটা হচ্ছে রিপোর্টের স্পিচে লিখতে হবে। তার মানে কি না, প্রেসিতে পুরোটার একটা রিপোর্ট আকারে লিখতে হবে, তাই তো? যেহেতু একটা প্রেসি আমি পড়ছি এবং সেটাকে আমি ন্যারেট করছি, তাহলে সেটা রিপোর্টের স্পিচে হবে। ঠিক আছে? এবং সেখানে মানে কোনো যে যে সমস্ত ডায়লগগুলো থাকবে সেটাকে আমাকে রিডিউস করতে হবে। ঠিক আছে? এই রকম একটা ফর্মে আমাকে লিখতে হবে। আচ্ছা, তারপরে একটা ইম্পর্টেন্ট যে জিনিস থাকে সেটা হচ্ছে ইউজ অফ টেন্স, অর্থাৎ আমি কোন টেন্স ব্যবহার করব এটা নিয়েও আমাদের একটা কনফিউশন থাকে। তো জেনারেলি প্যাসেজে যে টেন্স লেখা আছে আমরা সেই টেন্সটাই ব্যবহার এখানে করব। ঠিক আছে? প্রেসিতে যে টেন্স থাকবে সেই আমরা ব্যবহার করব এবং যেগুলো ধরুন ভাব প্রধান বা প্রবন্ধ জাতীয় অনুচ্ছেদ হয় সেগুলোতে প্রেসিতে কিন্তু যেটা প্রেজেন্ট সেটাই ব্যবহার করব। ঠিক আছে? আবার পুরনো কোনো ঘটনা যেটা ন্যারেট হচ্ছে সেখানে আমরা তখন পাস্ট টেন্স ব্যবহার করব। এটা কিন্তু আমাদের প্যাসেজের যে মূল কথা সেটা নিয়ে আমাদের বুঝতে হবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ান প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফই আমার গোটা প্রেসিটা সম্পন্ন হবে। এবং তারপরে হচ্ছে নো কমেন্টস, অর্থাৎ যে লেখাটা আমি পড়ছি সেটাকে আমি ব্রিফ করব। আমার কিন্তু কোনো রকম মানে প্রেসি যে লিখেছেন তার প্রতি আমাদের কোনো মন্তব্য বা সমালোচনা এগুলো কখনোই কিন্তু চলবে না। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখতে হবে, অর্থাৎ আমাকে যা দিয়েছে আমি তার মূল ভাবটা শুনবো এবং সেটা লিখে দেবো। তাতে সেই লেখার আমি কোনো রকম জানতে যাব না যে লেখক এটা কেন বলতে চাইলেন, এটা আমার কোনো জানার দরকার নেই। তিনি যেটা ভেবেছেন আমি সেটা লিখে দেবো একটা প্রেসি লেখার যে সমস্ত রুলস রয়েছে সেগুলো মেনটেন করে। ঠিক আছে? পরের আরও কিছু রুল দেখে নিই। এক হচ্ছে নো অ্যাডিশন। আমি যেটা বললাম যে এই মূল মানে যেটা আমাদের প্রেসি লিখতে দিয়েছে সেখানে হয়তো কোনো রকম ভাব বা যুক্তি নেই, অথচ আমি একটা নিজের মতো করে একটা ভেবে নিলাম, সেটাও কিন্তু আমাদেরকে করা যাবে না। যেটা মূল প্যাসেজ তার যে যুক্তি বা সিদ্ধান্তই সেটাকেই আমাদের কিন্তু প্রেসিতে আক্ষরিক অর্থেই পরিবেশন করতে হবে।
বেশ, পরেরটা কি না সিম্পল, অর্থাৎ প্রেসি হবে একদম সিম্পল। ঠিক আছে, সেখানে আমি কোনো অলংকার যোগ করে দিলাম, ভাষা উপমা দিলাম, এসবের আমার দরকার নেই। আমি আমার ওয়ার্ড স্টক ভালো আছে, আমি একটা ওয়ার্ডকে খুব সুন্দর একটা ওয়ার্ড ব্যবহার করলাম, সেটা ঠিক আছে, কিন্তু যেন প্রেসিটা সিম্পল হয়। ঠিক আছে, আসলে প্রেসি করা মানে তো ন্যারেট করা, তাহলে ন্যারেট করতে গেলে সেখানে আমাদের ভাষার বাহুল্যতার খুব একটা দরকার নেই, কিন্তু অবশ্যই আপনার যদি ওয়ার্ড স্টক যেটা আপনি বাড়িয়েছেন সেখান থেকে আপনি যে কোনো ভালো শব্দ ব্যবহার করতে পারেন, তাহলে তো প্রেসিটা অনেক বেশি কম্প্যাক্ট হবে, তাই না? আচ্ছা, তারপরে কি না টেকনিক্যাল, যেটা বললাম নো ল্যাঙ্গুয়েজ অফ অরিজিনাল, যেটা অর্থাৎ প্রেসিতে মূল ভাবটা, মানে একটা প্রেসি লেখা আছে, আমি ওখান থেকে কিছু ওয়ার্ড বা ওখান থেকে কিছু সেন্টেন্সকে আমি লিখে দিচ্ছি, সেটা কিন্তু করা যাবে না। এটা একদম নিজের মতো একটা অরিজিনাল সেন্টেন্স আপনাকে কিন্তু বানাতে হবে। তাহলে না কপিং আউট কিন্তু কোনোভাবে করা যাবে না যেটা লেখা আছে অরিজিনালটা। ঠিক আছে, আরেকটা যেটা রুল সেটা হচ্ছে টেকনিক্যাল টার্ম এবং ডেটস। ঠিক আছে, যে সমস্ত একটা প্রেসির মধ্যে যদি কোনো একটা মানে টেকনিক্যাল টার্ম রয়েছে, কোনো একটা ব্যক্তির নাম রয়েছে, ঠিক আছে, এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে অপরিবর্তিত রাখতে হবে। তাহলে মোটামুটি এই কয়েকটা রুলস আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে একটা খুব ভালো করে একটা প্রেসি আমরা লিখতে পারবো। ঠিক আছে, এবং আপনারা অলরেডি এটা প্র্যাকটিসের মধ্যে রয়েছেন, তাহলে খুব একটা কিন্তু অসুবিধা হবে না। আমি একটা প্রেসি খুব সিম্পল ওয়েতে আমি বোঝাবো এবং সেটাকে একটা লেখার চেষ্টা করব, যেটা দেখে আপনাদের হয়তো প্যাসেজটা কিন্তু দেখুন একটু হয়তো টাফ কিছু ওয়ার্ড থাকবে, কিন্তু দেখুন কত সুন্দরভাবে আমরা যদি এটা বুঝে যাই মূল ভাবটা, তাহলে খুব সহজে আমরা একটা প্রেসি লিখতে পারি। তাহলে আমরা প্রেসিটা প্রথমে দেখি লাইন বাই লাইন কি বলছে। দ্য টু গ্রেট এপিক্স অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত, প্রবাবলি took shape in the course of several hundred years, and even subsequently addition were made to them. তাই তো, কারণ মানে মেন যেটা বলতে চাইছে যে রামায়ণ এবং মহাভারত, যেটা প্রাচীন ভারতের দুই বিশাল মহাকাব্য, ঠিক আছে, প্রথমেই কিন্তু এরূপ একটা বিশাল আকারের ছিল না। কয়েক শতাব্দী ধরে সেখানে বিভিন্ন আখ্যান উপাখ্যান এদের সঙ্গে যুক্ত হয়েছে এবং নানা কিছু সেখানে সংযোজিত হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে মূল পয়েন্টে আমরা কি পেলাম, যে রামায়ণ এবং মহাভারত কিন্তু একটা মহাকাব্য, যেটা যুগের পর যুগ ধরে কিন্তু বৃহৎ আকার ধারণ করেছে, এরকম একটা ভাব পাচ্ছি। আচ্ছা, তারপর কি বলছে, দে ডিল উইথ দ্য আর্লি ডেজ অফ ইন্ডিও আরিয়ান, দেয়ার কনকোয়েটস অ্যান্ড সিভিল ওয়ার। ঠিক আছে, তাহলে কনকোয়েটস অ্যান্ড সিভিল ওয়ার হোয়েন দে ওয়ার এক্সপ্যান্ডিং অ্যান্ড কনসলিডেটিং দেমসেলভ, বাট দে ওয়ার কম্পোজড অ্যান্ড কম্পাইল লেটার। ঠিক আছে, এই দুই মহাকাব্যে ভারতীয় আর্যদের প্রাচীন জীবনযাত্রা, যুদ্ধ বিগ্রহ, রাজ্য জয়, গৃহযুদ্ধ প্রভৃতির এখানে আমরা বর্ণনা দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এটা বলছে, এবং এখানে এই যে কনসলিডেটিং, এটার মানে হচ্ছে একত্রিত করা। ঠিক আছে, কনসলিডেটিং যে শব্দটা, বেশ। আই ডু নট নো অফ এনি বুকস এনিওয়্যার হুইচ হ্যাভ এক্সারসাইজ সাজ এ কন্টিনিউয়াস অ্যান্ড পারভিসিভ ইনফ্লুয়েন্স অন দ্য মাসেস মাইন্ড অ্যাজ দিস টু। তার মানে লেখক বলতে চাইছেন যে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যার প্রভাব এত ব্যাপকভাবে একটা বিশাল জনগোষ্ঠীর ওপর নিরবিচ্ছিন্নভাবে আধিপত্য করে চলেছে, তাই তো? তাহলে এই যে আমরা একটা শব্দ পেলাম পারভিসিভ। পারভিসিভ মানে হচ্ছে কি না ব্যপ্ত করা, আর এখানে দেখুন অ্যান্টিকিউটি, অ্যান্টিকিউটি মানে হচ্ছে প্রাচীনকাল থেকে। ঠিক আছে, তারপর কি বলছে দেখি না, বলছে ডেটিং ব্যাক টু এ রিমোট অ্যান্টিকিউটি, দে আর স্টিল এ লিভিং ফোর্স ইন দ্য লাইফ অফ দ্য ইন্ডিয়ান পিপল, নট ইন দ্য অরিজিনাল সংস্কৃত except for a few intellectual, but in the translation and adoption, and in those innumerable way in which tradition and legend spread and become a part of a টেক্সচার অফ পিপলস লাইফ। এরকম কিন্তু পেশি আসতেই পারে। একটা বড় সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি করব না, খুব পাট করে আমরা এটাকে দেখব। ঠিক আছে, যেমন বহু প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এর প্রভাবে ভারতীয় জনমানস সজীব রয়েছে। অবশ্যই এর প্রভাব মূল সংস্কৃত মহাকাব্য দুটি থেকেই সঞ্চারিত হচ্ছে না। পণ্ডিতরা ছাড়া কেউই এখনও মূল কাব্যগ্রন্থগুলো পাঠ করেন না, কিন্তু এটা কি বলছে যে বিভিন্ন আঞ্চলিক ভাষায় এদের অনুবাদ এবং মানে তাদের যে ভাব, সেটার মাধ্যমে এদের যে আখ্যান এবং যে ঐতিহ্য, সেটা
গোটা ভারত জুড়ে বিস্তৃত, মানে এরকম একটা ইনফ্লুয়েন্স একটা পিপলের মধ্যে পড়েছে, সেটা বলতে চাইছেন। কারণ আমরা জানি যে মহাকাব্যগুলো বিভিন্ন ভাষাতে অনুবাদ হয়েছে, শুধুমাত্র যেটা সংস্কৃত মূল পাণ্ডুলিপি সেটা তো শুধুমাত্র যারা খুব ইন্টেলেকচুয়াল বা স্কলার তারাই পড়েন, কিন্তু আমরা সত্যি বলতে আমরা তো রামায়ণ মহাভারত অনুবাদটাই পড়েছি, বাংলায় পড়েছি, সংস্কৃত থেকে তো আমরা খুব একটা পড়িনি, এবং সত্যি বলতে আমরা হয়তো ছোটদের রামায়ণ মহাভারত পড়েছি, তাই না? তাহলে এইরকম একটা বিষয় বলতে চাইছে। এবং তারপর কি বলছে দেখুন, যে দে রিপ্রেজেন্ট দ্য টিপিক্যাল ইন্ডিয়ান মেথড অফ ক্যাটারিং অল টুগেদার ফর ভেরিয়াস ডিগ্রিজ অফ কালচারাল ডেভেলপমেন্ট ফ্রম দ্য হাইয়েস্ট ইন্টেলেকচুয়াল টু দ্য সিম্পল আনরিড অ্যান্ড আনটট ভিলেজার্স। ঠিক আছে, তার মানে কি বলছে যে রামায়ণ এবং মহাভারত যেটা সেটা নানা স্তরের মানুষের জন্য উপযোগী, তাই না? যে এখান থেকে যে শিক্ষা আমরা লাভ করছি সেটা নানা স্তরের মানুষের জন্য সেটা বিদ্যমান রয়েছে, এবং সেখানে শিক্ষিত অশিক্ষিত ভেদ নেই। মানে রামায়ণ মহাভারত এমনই এক মহাকাব্য যে যেটা একটা ইন্টেলেকচুয়াল মানুষের কাছেও যতটা গ্রহণযোগ্য, ঠিক তেমনি একটা সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, তার জন্য কিন্তু সেটা একটা অ্যাপ্লিকেবল, এবং সেই অর্থেই এটা মহাকাব্য, এবং এই জন্যই রামায়ণ মহাভারত একটা অক্ষয় সম্পদ। তার মানে এই যে গোটা প্রেসিটা আমরা পড়ে এখান থেকে কী কী জিনিস আমরা, মানে মেন পয়েন্টগুলো আমরা কী কী পাচ্ছি না, এক হচ্ছে রামায়ণ মহাভারত দুই বিশাল মহাকাব্য যেটা কয়েক শতাব্দী ধরে বা যুগ যুগ ধরে যার একটা ইনফ্লুয়েন্স আমাদের মনের মধ্যে রয়েছে, এবং একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে রয়েছে, কারণ সেখানে যুদ্ধ বিগ্রহ থেকে জীবনযাত্রা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে। এবং এই যে রামায়ণ মহাভারত সেটা কিন্তু বারবার বিভিন্ন ভাষাতে অনুবাদ হওয়ার জন্য তার ঐতিহ্য সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতির মানুষ তাকে গ্রহণ করেছে, এবং তারপর কি বলছে যে নানা স্তরের উপযোগী হয়ে উঠেছে, নানা স্তরের সমাজের নানা স্তরের উপযোগী হয়ে উঠতে পেরেছে। সেই জন্য মানে শিক্ষিত অশিক্ষিত ভেদে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাহলে এই কটা আমরা মূল পয়েন্ট আমরা পেলাম, এবং এইটাকেই আমরা কিন্তু সাজিয়ে সাজিয়ে লিখব। যেহেতু আমাদেরকে 165টা ওয়ার্ড আছে, তার মানে আমি মোটামুটি ওই 31-32টা না 55টা ওয়ার্ডের মধ্যে আমাকে লিখতে হবে প্যাসেজটা। ঠিক আছে, তাহলে এরকম একটা কন্ডিশন। তাহলে দেখুন আমি কিভাবে এটা লিখেছি, একটু দেখুন। খুব সিম্পল ভাষাতে আমরা লিখবো, আমরা কোনো রকম এত অলংকারের দিকে যাব না। যদি আমি বারবার বললাম যে যদি ওয়ার্ড স্টক ভালো থাকে অবশ্যই আপনি সেটা ভালো একটা ওয়ার্ড দিয়ে লিখতেই পারেন। তাহলে দেখুন টাইটেলটা হচ্ছে দ্য লিভিং পাওয়ার অফ ইন্ডিয়ান এপিক্স। এটা কেন? কারণ তার যে সজীবতা সেটা আজও মানুষের মধ্যে বিদ্যমান। তাহলে আমরা এটা লিখতে পারি দ্য লিভিং পাওয়ার অফ ইন্ডিয়ান এপিক্স। আবার আমরা লিখতে পারি দ্য টু গ্রেট এপিক্স অফ ইন্ডিয়া, কারণ গোটা প্যাসেজটাই তো এই দুটো এপিকের বর্ণনা দিয়ে, তাই না? তাহলে দ্য টু গ্রেট এপিক্স অফ ইন্ডিয়া লিখতে পারি। এখানে আমি লিখেছি দ্য লিভিং পাওয়ার অফ ইন্ডিয়ান এপিক্স। এরপর আমি কি বলছি দেখুন, দ্য রামায়ণ অ্যান্ড মহাভারত গ্রিউ ওভার মেনি সেঞ্চুরিজ অ্যান্ড ডিসক্রাইব দ্য আর্লি ওয়্যার অ্যান্ড রাইজ অফ দ্য ইন্ডো আরিয়ান। তাই তো, এটাই তো মূল বক্তব্য ছিল, যে শতাব্দীর পর শতাব্দী ধরে সেটা গ্রিউ করেছে, যেখানে ইন্ডো আরিয়ান মানে আর্যদের যে প্রাচীন জীবনযাত্রা এবং তাদের যে সভ্যতার উন্নতি, তাদের যে রাইজ, সেটা এখানে বর্ণনা রয়েছে। আচ্ছা, তারপর কি লিখেছি যে দে ওয়ার রিটেন ডাউন লেটার ইয়েট নো আদার বুক হ্যাভ সো স্ট্রংলি অ্যান্ড কন্টিনিউয়াসলি সেভ অর্ডিনারি পিপলস থট। মানে বইটা অনেক আগে লেখা হলেও মানে এই বইটার মতো এত এত স্ট্রং, এত মানে একটা দুর্দান্ত ধরনের প্রভাব এবং একটা কন্টিনিউয়াস প্রভাব, কারণ আজও রামায়ণ মহাভারত একই রকমভাবে আমাদের সঙ্গে প্রযোজ্য, তাই না? তাহলে মানে প্রত্যেকটা মানুষের মানে একটা অর্ডিনারি পিপলের থটসকেও কিন্তু সে সেভ দিতে পারছে। এই যে এই কথাটা এখানে বলছে যে তার প্রভাব ভারতীয় জনমানসে সজীব রয়েছে, তাই তো? তারপর কি বলছে, দো ভেরি ওল্ড দে স্টিল গাইড ইন্ডিয়ান লাইফ থ্রু মেনি ভার্সন। এই যে রামায়ণ মহাভারত বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে, তাহলে ইন্ডিয়ান লাইফকে সে বিভিন্ন ভার্সনে স্টোরিজ এবং কাস্টম, তাই তো, স্টোরি এবং প্রথা যেগুলো রয়েছে তার মাধ্যমে সে কিন্তু ইন্ডিয়ানদেরকে, আমাদের এই ভারতীয় সভ্যতাকে সে গাইড করছে, রিচিং এভরিওয়ান, এবং প্রত্যেকের কাছে সে রিচ করতে পারছে, ফ্রম স্কলার্স টু সিম্পল ভিলেজার্স। এবং সেটা স্কলার্স এবং সিম্পল যে একজন ভিলেজার্স, একজন সাধারণ যে গ্রামবাসী, তার কাছেও কিন্তু সমানভাবে প্রযোজ্য।
তাই তো? তাহলে দেখুন, একটা খুব জটিল লেখা, সেটাকে আমি জাস্ট পড়ে নেবো খুব ভালো করে, এবং পড়ার পর আমি আমার নিজের মতো সহজ করে যেটুকু বুঝলাম সেটাকেই আমি এখানে লেখার চেষ্টা করলাম। ছোট ছোট সেন্টেন্সে লিখবো, কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে যেন 1/3-এর মধ্যে থাকে। তাহলে প্রেসির যে রুলগুলো রয়েছে সেগুলো একটু মাথায় রাখবেন এবং একটু প্র্যাকটিস করবেন। আমি নিজেও আমার এই ভিডিওতে বেশ কিছু প্রেসি রাইটিং করিয়ে দেবো এরকম করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আমাকে আরও কিছু সাজেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে সাজেশন দেবেন। প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নেন, এবং যদি মনে হয় আরও অন্য কোনো টপিক আলোচনা করব বা আরও কিছু আলোচনা করব, সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবেন, কারণ আমার চ্যানেলটা একদমই নতুন। আপনাদের সাজেশন পেলেই আমি কিন্তু সেটাকে সেগুলোকে আরও ভালো করে এক্সিকিউট করার চেষ্টা করব। সো উইস ইউ অল দ্য বেস্ট। খুব ভালো করে প্রিপারেশন, কারণ সামনেই একদম পরীক্ষা। ধন্যবাদ সবাইকে।